যেহেতু এমনি আমার উপর ডিপেন্ড থাকতো বাংলাদেশ টিম কে জাভেদ থাকবে কেউ না থাকলে, সে ম্যাচ জায়গায় কনফ্লেক্স এগুলো খেয়ে মাঠে গিয়েছিলাম। পরের দিন টেস্ট ম্যাচ ছিল। ও বলে বাংলাদেশকে এই মজাটা আমরা বেশি দিন করতে দিব না, নেক্সট টেস্ট ম্যাচে বাংলাদেশের পতাকার উপরে আমাদের জিম্বাবুয়ে পতাকা উঠবে। আমরা যদি সার্ভাইভ করে ড্র করতে যাই তাহলে জিতার সুযোগ জিতবো, নাহলে ড্র করবো। কেন ড্র করলে আমরা সিরিজ জয়। আমার একটা ক্যারিয়ার এমন ছিল, সবসময় আমাকে প্রুভ করতে হয়েছে যে বাদ পড়ার ভয়ে খেলতে হয়েছে। যাদের সঙ্গে আমি খেলেছি, আমি কি খেলেছি এটা ইম্পর্টেন্ট না, হয়তো এরকম গ্রেট প্লেয়ার পৃথিবীতে আসে নাই, আসবেও না। এখন T10 T20 রেসপেক্ট তো শেষই, বল অত মুভ করে না, উইকেটও থাকে পাটা। কেন স্পন্সরে চায় 4 ছক্কা, পাবলিক চায় 4 ছক্কা। এটা যদি 25 বছর আগে এরকম ইনিংস খেলতো, ওকে প্রথমে দল থেকে বাদ দিয়ে দিত। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ঈদ উল আজহা মানে আসলে স্যাক্রিফাইস। আমরা এই যে কোরবানির মাধ্যমে স্যাক্রিফাইস করে থাকি। যেহেতু কালের কণ্ঠে স্পোর্টসের পর্দায় আপনারা দেখছেন, আমরা স্যাক্রিফাইসের অনেক গল্পই আসলে তুলে ধরার চেষ্টা করে থাকি সবসময়। তবে ঈদ স্পেশালে আমরা একটু অন্যরকম স্যাক্রিফাইস করব। ক্রিকেটে যে স্যাক্রিফাইসটা, টেস্ট ক্রিকেট, সেই টেস্ট ক্রিকেটে একটা চমৎকার একটা ইনিংস আছে। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটে যেটা অনেক বেশি আন্ডাররেটেড। এটা বেশি রেটেড হয় তখন যখন এবি ডিভিলিয়ার্স সেই রেকর্ডটা ভেঙে দেয়। সে রেকর্ডটা বাংলাদেশের জাভেদ ওমর বেলিমের, তার সেই 340 মিনিটের ক্রিজে টিকে থাকা এবং 43 রান, সেই গল্প এবং ঈদ আড্ডায় আজকে আমাদের অতিথি জাভেদ ওমর বেলিম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ছেলে 17-18 বছর হয়ে গিয়েছে, অনেক বড়, বাট স্টিল আমি ঈদটাকে থরলি এনজয় করি। যদি এবারের কথাই বলি, গরুর ব্যাপারটা, আমি 3-4 জায়গায় গেলাম। মানে এখন হাট তো জানেন অনেক বড় করে হাট লাগে, অনেকগুলো হাট আছে, বাট সামহাও মনে হলো যে কিছু আরও সুন্দর গরু হওয়ার জন্য, যেমন আমি বাগান বাড়ি থেকে গরু কিনেছি, একটা আমার আন্টির জন্য, একটা আমার জন্য, আমার বন্ধু একজন ওয়াকিল, ও 8টা কিনেছে। তো সবগুলোই গরু সুন্দর একদম। আইসিসির কয়েকদিন পরে ঈদ ছিল, আইসিসি আমরা ল্যান্ড করলাম চ্যাম্পিয়ন হওয়ার পর। তো ওটা গরু হাটে গিয়ে, তখন তো আমাদের সামনে হাট লাগতো, চাঙ্কারপুলের হাট, একদম আমাদের বাসা পর্যন্ত, হস্তিদান পর্যন্ত চলে আসতো। তো ওটা পরে যেহেতু আবাসিক এলাকা, ওটা বন্ধ করেছে। তো ওই একটা জায়গায় আমি থরলি এনজয় করতাম। গরু হাটে আইসিসি যাওয়ার পর তো সবাই দেখতে চাইতো কে আইসিসির মেম্বার। জাভেদ উমর কি না আইসিসি খেলে আসছে, তখন আমরা সঙ্গে সঙ্গে ব্যাক করে পরে রাত্রে লেট নাইট গেলাম। তো ওই সময় এনজয় করতাম। আমার ছেলে ছোটোকাল থেকে এনজয় করে। আমি যেমন ছোটোকাল, তখন হস্তিদানের বড় হাট হতো একটা, এটা আরও 30-35 বছর আগের কথা বলছি। তো তখন একটা বড় হাট হতো, আর এখন তো এগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো ওই জায়গায় ছেলেরা যেমন এখন খুব এনজয় করে আমার ছেলে। এখন গরু কেনাটা বাজেট থাকে একটা লিমিট, তার বেশি হয়ে যায়। যখন ছেলে একটা গরু পছন্দ করে ফেলে, তখন চিন্তা করি না, এটা 50,000 বেশি দেওয়াই যায়। মানে যেহেতু বড় গরু পছন্দ করে বাচ্চারা, আমার আবার 2-3টা গরু হবে, ছোটো ছোটো গরু, 1,40,000 1,50,000, কিন্তু ওরা আবার চায় বড় গরু। তো ওই জন্য এবার একটা বড় গরু কিনা। না, কোরবানি দিয়ে হয় নাই, এটা হয় না, ঈদুল ফিতর হয়েছে, সেটা নিউজিল্যান্ডে। আগে অনেকবার বলেছি, আমি জানি না আবার বলা ঠিক হচ্ছে কিনা। কুরবানি রোজার ঈদের সময়, মানে ওটা মানে ভয়ানক এক্সপিরিয়েন্স, সবসময় বলি। মানে যখন ইমাম সাহেব খুতবা পড়ছিল, হাউমা করে কান্না করছিলাম, ঠিক আছে। একটা তাও কি, তখন তো ওই সময় এটা বোধহয় 2001-এ ছিল, নিউজিল্যান্ড ট্যুর ছিল। তখন তো মসজিদ না, একটা বড় ঘরে ইমাম সাহেব খুতবা দিচ্ছিল, আর বাংলাদেশ টিম গিয়েছিল। এখন তো সব জায়গায় অনেক মসজিদ। তো ওই একটা মানে বাঙালির আপ্যায়ন ছাড়া ওই ঈদের দিন পুরো ব্যাপারটা অনেক ভয়ানক ছিল। ঈদের দিন সকালে হোটেলে 5 স্টারে সে ম্যাচ জায়গায় কনফ্লেক্স এগুলো খেয়ে মাঠে গিয়েছিলাম। পরের দিন টেস্ট ম্যাচ ছিল। তো ওটা খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আর যেহেতু তখন একসঙ্গে ফ্যামিলি থাকতো, বাবা মা ছিল জীবিত, সব মিলিয়ে ফ্যামিলির প্রতি মানে এত দুর্বল ছিলাম, এত ইমোশনাল। তো ওই জন্য এরকম। এখন মনে এরকম হবে না, কেন ওই ইমোশনাল আবেগটা অনেকখানি কন্ট্রোল হয়েছে আমার। যেমন সবসময় বলি, আমার ক্রিকেট খেলাটা যদি আমি ওই সময় আরও আবেগ কন্ট্রোল করতে পারতাম, সেটা তাহলে হয়তো আরও 5 to 10% আরেকটু ভালো খেলতে পারতাম। কেন আমি ওখানে গিয়ে দিন গুনতাম যে আর 7 দিন বাকি, 5 দিন বাকি, 3 দিন বাকি। ওই জায়গায় আপনার ঈদ করা বা শবে বরাত করা, পুরান ঢাকার ছেলে, রোজা করা নিয়ার টু ইম্পসিবল। এখন যেমন মনে হয় যে পারবো, কিন্তু ওই সময় তো মানে চিন্তাই করতে পারি না। কারণ পাকিস্তান টিম দেখতাম যে ঈদের দিন সকালে প্র্যাকটিস করছে, আমি বিশ্বাসই করতাম না, তখন আমি ছোটো। ঈদের দিনে আবার কী প্র্যাকটিস, বাট তারপরে আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তো ওই জন্যই
বাইরের ঈদটা তখন অনেক আবেগ ছিল, ইমোশনাল ছিল, এখনও আছে, কিন্তু একটু কন্ট্রোল আর কি। বড় হয়েছি বা ছেলের জন্য মনে হয় ওর জন্য ঈদ, তখন তো একসাথে বসবাস করতাম, ফ্যামিলি অনেক এনজয় করতাম। শেরাটন থাকলেও 1 ঘন্টা সময় পেলেই আমরা চলে আসতাম বাসায় আমি। তো ওই জন্য ওটা ঠিক আছে, বাট ওইটা ডিফারেন্ট ঈদ, এখনও ডিফারেন্ট ঈদ না। হাবিবুল বাসার ছিল, আশরাফুল ছিল, সবাই আশরাফুল আঙ্কেল প্রোগ্রামে গিয়ে বলে দেখবেন কি ওরে বাবা জাভেদ ভাই যে ইমোশনাল, মানে একদমই অফ ছিলাম। ঈদের দিন খালি মানে ঈদের নামাজের পরে আমরা প্র্যাকটিস করার পর দুপুরের পর বাঙালি ইনভাইট করেছিল একটা স্কুলে, অনেকবার ওখানে গিয়ে মনে হচ্ছে, বাট তারপর আমি পুরোপুরি অফ ছিলাম, বিকালে পুরোপুরি অফ ছিলাম একদমই। মানে কান্না ব্যাপারটা কি মানে সিরিয়াস, মানে এটা বাচ্চাদের মতো মনে হবে। যেমন এই বাড়িটা আমার যখন পুরান বাড়িটা ছিল, যখন এটা ভাঙছিল বা আমার কুকুরগুলো চলে যাচ্ছিলো, আমি জার্মান শেফার্ড পালতাম, বা ডাব গাছ যখন কাটা হচ্ছিল, তখন আমি হাউমা করে কান্না করেছিলাম। আমি কখনো ফেসবুকে এখন পর্যন্ত ওভাবে স্ট্যাটাস দেই না, কিন্তু আমি প্রথম স্ট্যাটাস দিয়েছিলাম যখন আমি কানাডা ইমিগ্রেন্ট হলাম, কে স্টিল জ্যাকলেট গোয়িং অন, আর এটা দিয়েছিলাম। আমি যেহেতু সকালবেলা চলে গিয়েছি, বিকালে এসে দেখি বাড়ি ভেঙে টেঙে চুরমার, ব্রিক ওয়ালের ছিল তো, যাকে আমি বিক্রি করেছিলাম বাড়িটা, মানে সেরকম ভেঙে ছিল, মানে এত কান্না চিন্তা করেন। হয়তো ওই সময় অনেক আবেগে ছিলাম, ওই আবেগটা এখন অনেকগুলো এমন এমন ইস্যু চলে আসছে, ওই আবেগগুলো এখন মোটামুটি অনেক কন্ট্রোল। মন খারাপ হয়, আবেগই হই, কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করি বা আল্লাহর কাছে বলি। তেমন দেখি না, আশরাফ বলতে আমার খুব এনজয় করতো বাইরে, একদমই থরলি, তাতে আমার মজাই লাগে। তো তো ছোটো ছোটো তো একদমই, তো আমার তো অনেক জুনিয়র ছিল, ওই জন্য বাসার মন খারাপ করতো যেহেতু ওর সঙ্গে ইয়ে হতো। আর তো কারোর সঙ্গে হয়তো কি মানে হয় না, সবার রুম থেকে বাসার আমার রুমে আসতো, তো ওইভাবে একটু বাসার গিয়ে মনে হতো, বাসারও মন খারাপ করেছিল। হাবিবুল বাসার কথা বলছি। আর আশরাফুল এনজয় করতো, ওকে দেখি নাই, আর ও মানে তখনও বলতো যে এনজয় করি, তো ও আসলে এনজয় করতো। আমরা হয়তো যারা ফ্যামিলি ওরিয়েন্টেড বেরিয়েছিলাম, আসলে ছোটো ওইটাই এনজয় করছে, ও তার প্রথম না সেকেন্ড ট্যুর ছিল, সব মিলিয়ে ও এনজয় করতো। ইটস এ বিগ, মানে এটা অনেক বড় ছিল। কেন আমি যে উইকেট ছিল যেটা আমরা ড্র করে সিরিজটা জিতলাম, চিটাগাঙে জয়লাভ করলাম, তক্তা উইকেট, মানে ব্যাট পাতলেই 4, বাট সারাদিন সার্ভাইভ করতে হবে, যেহেতু এমনি আমার উপর ডিপেন্ড থাকতো বাংলাদেশ টিম, কে জাভেদ থাকবে কেউ না থাকলে, ওইটা একটা কারণ ছিল। দ্বিতীয় হচ্ছে আগের দিন পার্টিতে টাইবু একটা কথা বলেছিল, কেন ওই প্রথম টেস্ট জিতার পরে চিটাগাঙে, স্বাভাবিক প্রথম টেস্ট, ইমোশনাল জাতি, ক্রিকেট নিয়ে সবাই মাথা ঘামায়, এত হইচই, তো ও ব্যাপারটা হয়তো ভালোভাবে নেয়নি। ও বলে বাংলাদেশকে এই মজাটা আমরা বেশি দিন করতে দিব না, নেক্সট টেস্ট ম্যাচেই বাংলাদেশের পতাকার উপরে আমাদের জিম্বাবুয়ে পতাকা উঠবে, মানে তার পরের দিন টেস্ট শুরু তো, বা তার একদিন পর বা 2 দিন পর। তো ওটা আমার গায়ে লেগেছে, বাংলাদেশ আর পতাকার প্রতি কোনো এক কারণে আমি খুব মজা লাগে, স্পেশালি বিদেশে যখন পথ করে নড়ে বা জাতীয় সঙ্গীত হয়, তখন আমি মন খারাপ করি। এখনও যেন ওমেন্সের আমি মানে অপারেশনস ম্যানেজার হয়ে গিয়েছিলাম, জাতীয় সঙ্গীতে মন খারাপ করে ওটাও কন্ট্রোল করি, কান্না পায়। তো ওই একটা জায়গায় টাইবু এটা বলাতে যে আমরা চিন্তা করতে ম্যাচটা জিতবো সবাই বা সাধারণ পাবলিক, বাট কোনো এক জায়গায় আমাকে মনে হচ্ছে আমরা জিততে গেলে আমরা হারবো। কেন সারাদিনে 4 করা দরকার, যেটা কন্টিনিউ নেওয়া সম্ভব না টেস্ট ম্যাচে। আমরা যদি সার্ভাইভ করে ড্র করতে যাই তাহলে জিতার সুযোগ জিতবো, নাহলে ড্র করবো, কেন ড্র করলে আমরা সিরিজ জয়। তো ওই জন্য ওই 256 বল খেলা। আর যেটা বললেন এবি ডিভিলিয়ার্স, যেটা প্রথম আমিও অত জানতাম না, উনিও কিন্তু টপ ট্রাই করেছে, 200 ওর মতো প্লেয়ার সেম 200 কত বলকে 42 না 41 করেছিল, আমরাও করেছিল, বাট ওই টেস্টটা এগেনস্ট ইন্ডিয়া হেরেছিল, আমরা ড্র করেছিলাম। তো ওইটা যেটা বলেন কেমন লাগে, ওটা আমি যেমন আমার যে কোনো ইন্টারভিউতে বা আমার পেপার কাটিংয়ে দেখবেন আপনি, আমি লিখেছি সবচেয়ে উপরে 43। হয়তো আমি ইংল্যান্ডে ম্যান অফ দ্য সিরিজ পেয়েছি, পাকিস্তানে 100 করেছি, জিম্বাবুয়েতে ওয়ার্ল্ড রেকর্ড করেছি, বাট ওগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, বাট এন্ড অফ দ্য দল ইম্পর্টেন্ট। এটা আমি বলি সবচেয়ে উপরে আমার দেখবেন পেপার কাটিংয়ে ওখানে অর্কিড দেওয়া আছে যে সবচেয়ে উপরে 43, তো ওইটা। আর তারপর যেহেতু ওই সময় প্রচুর সমালোচনা, সাধারণ পাবলিক এন্টারটেনমেন্ট পছন্দ করে 4 ছক্কা, স্বাভাবিক, তখন T20 ফর্মেট আসে নাই, কিন্তু আমরা তো সার্ভাইভ করতে পারতাম না 50 ওভারই, টেস্ট তো দূরের কথাই হোক। তো ওই যে আমি খেলতাম ওটা এখন মানে কি বলে সাপে বরণ কি বলে একটা, ওইটা কেন এখন পাবলিক রাস্তায় বেরোলে বলে যায় আপনি আমাদের যে কোনো বড় প্লেয়ার দেখবেন টেস্ট ম্যাচকে প্রায়োরিটি দেয়, আপনি আমাদের 1 নম্বর টেস্ট প্লেয়ার। আমি যাই খেলে থাকি, যাদের সঙ্গে খেলেছি, এটা বিগ অ্যাচিভমেন্ট। সোয়েব আক্তার, মুরলীধরান, ওয়াসিম আকরাম, ফ্লিনটপ, সব বাঘা বাঘা বলার, মুরলীধরান। তো ওই একটা জায়গায় যখন খেলে সার্ভাইভ করে খেলেছি, হয়তো আমি
ইন্টারন্যাশনালি যদি কম্পেয়ার করেন আহামরি অ্যাচিভমেন্ট না, আমার ডোমেস্টিকে তো করেছি, কিন্তু ওইটা ওই সময়ের জন্য আমি যখন ফিল করি, যখন বোলারদেরকে দেখি বা পরিস্থিতি দেখি, এটা আমি মনে করি একটা ভালো অ্যাচিভমেন্ট। বা আমার পেপার কাটিংগুলো কিন্তু অনেকে মনে করে যে আমি খুব পেপার ফলো করতাম, হ্যাঁ আমি নেগেটিভ ফলো করতাম। যখন আমাকে কোনো সমালোচনা হতো, কথা বলতে লাভ নেই, আমি পারফর্ম করতাম বা হার্ড ওয়ার্ক মানে বেশি বেশি করতাম, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাকে মাঠে খেলে জবাব দিতে হবে। তো ওই পেপার কাটিং যখন দেখি, পেপার কাটিংগুলো ওটা আমি এখন থরলি এনজয় করি। এটা আমি বড় অর্কিড লাগিয়ে রেখেছি, কে ধ্বংস স্তূপে জাভেদ উমর একা দাঁড়িয়ে আছেন, বিমানের পাইলট আবার জাভেদ উমর, ঠিক আছে, জাভেদ উমর সোজ দ্য ওয়ে। তো এগুলো এখন যেহেতু বয়স হয়ে গেছে, ওগুলো আমি পাবলিক রাস্তায় বললে কে বা জাভেদ আপনার মতো ওপেনার আসে নাই, বা আপনি কি একদম আমাদের জেনুইন টেস্ট প্লেয়ার। তো ওই সময় তো আমি অনেক, আপনারা জানেন, সমালোচনা কে মারে না, যে তো ওই সময় আসলে সিচুয়েশন ছিলও না, আর পরিস্থিতি ছিল যে আমাদের 20-25 রানে 3-4টা উইকেট পড়ে যেত। তো ওই জন্য এখন এটাকে খুব ভালো ফিল করি। তখন মন খারাপ করতাম, কেন মন খারাপ করতাম, যখন কাছের লোকরা কোনো কমেন্ট করলে, পাবলিক করতেই পারে, মিডিয়া করতেই পারে, কিন্তু যারা কাছে হতো জানে যে আমাদের টিমের কী অবস্থা, সেটা আশরাফুল হোক, আফতাব হোক, আমরা যেগুলো দেখবেন ম্যাচ জয়লাভ করেছি, আমি বড় রান করিনি, ছোট রান করেছি, বাট ওটা বড় অ্যাচিভমেন্ট ছিল। কেন আপনি যখন 250 চেস করবেন, স্টার্টটা ভালো হইতে হবে। তো ওই যে 50 বা আমি যেমন তামিম ওয়ার্ল্ড কাপে একটা 47 রানের পার্টনারশিপ করেছিলাম, ওটা বোধহয় আমি 19 না 21 করেছিলাম এগেনস্ট সাউথ আফ্রিকা, ওই পার্টনারশিপটাই আমরা জয়লাভ করেছি। বা বগুড়াতে শ্রীলঙ্কার সাথে আমি একটা 42 করেছিলাম, তো ওই পার্টনারশিপটাই স্ট্রং। সায়ান নাফিস বোধহয় 17 করেছিলেন। তো ওইগুলো এখন ভাল লাগে, মানে মনকে খুশি দেয়। বাট তারপরেও হ্যাঁ আরও অনেক ভালো খেলা দরকার ছিল, বাট ওই সময় তো আমরা সার্ভাইভ করতাম কেনিয়া, স্কটল্যান্ড ওদের সাথে। তারপরে ওখানে গিয়ে সার্ভাইভ করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, পারফরমেন্স ওয়াইজ না, মেন্টাল। একটা বোলারকে যদি আমাদের লোকাল ক্রিকেট খুব আরও পুয়ার ছিল, এখন চেয়ে বেশি পুয়ার ছিল। আমি যদি ব্যাট পাততাম 4 হতো, এমন তক্তা উইকেট ছিল এই আমাদের ঢাকা স্টেডিয়ামে। তো ওই জায়গায় নাফিস ইকবাল 100 করেছিলেন, রাজিন সালে বোধহয় 50+ করেছিলেন। তো ওই সময় রাজিন সালে যখনই শট খেলতো 4টা বা 5টা উইকেট চলে গিয়েছিল, আমি আউট হয়ে গেলাম 43-এ, সবাই দাঁড়া যেতাম, কেন এই একটা উইকেট আউট হলেই আমাদের টেল শুরু হয়ে যাবে। তো ওই জন্য ওইটাই আমি বলি না, ভালো কোচিং, টপ লেভেলে কোচিং হচ্ছে নট অনলি স্কিল, কি একটা প্লেয়ারকে আমি কোথায় সুযোগ দিয়ে কী করেছে ওকে আমার দরকার। তো হয়তো ডেভ হোয়াইটমোর মনে হচ্ছে, আমি জানি না, ভুল হতে একটু কমই পছন্দ করতেন, কিন্তু ওই ম্যাচ পড়ার পর কিন্তু উনি প্রতিটা পেপারে বলেছেন কি টেস্ট ম্যাচটা জাভেদের জন্যই ড্র হয়েছে, মানে খুব প্রশংসা লেগেছেন প্রথমবার। তো ওই একটা হ্যাঁ পরে সে ছিলাম না, কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমি ওয়ান ডে খেলতে চাই। হয়তো মানুষ তখন চিন্তাই করতে পারে না, সেটা এই মিডিয়া হোক, কালের কণ্ঠ সাংবাদিক হোক, ওরা হয়তো বলতো কি আপনার টেস্ট নিয়ে মাথা কামান। বাট ওই যে বলি, আমার ডিসিশনটা হবে মেইন, আমার মাথা কি বলছে, মন কি বলছে। আমি জানি আমি খেলবই, যেহেতু আমি 2টা ওয়ার্ল্ড কাপ মিস করেছিলাম, 99 অ্যান্ড 2003, যেটা মিছিল মিটিং হলো। বাট ওই 2007 ওয়ার্ল্ড কাপে নিয়ার টু ইম্পসিবল ছিল, কারণ 2005-এ ওয়ানডে থেকে আবার বাদ পড়ি। ওই যে গিয়ে 7-এ, যেটা 7-এর ছবি দেখবেন আপনি, সাকিব, তামিম, মুশফিক সবাই আছে, ওরা তখন স্টার ছিল, মাশরাফিরা মানে মানে ইয়াং সুপারস্টার ছিলেন, মাশরাফি, আফতাব, আশরাফুল। তো ওই জায়গাটা খেলাটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, যদি আমার মাথায় ছিল আমি আমার, কেন ওয়ানডে ধরে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো আমি 2007। আমি মনে করি আমার বেস্ট ওয়ার্ল্ড কাপটাই আমি খেলেছি, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। সেঞ্চুরিটা সত্যি কথা, ওই সময় শোয়েব আখতারকে, সাকলাইন মুস্তাক, দানেশ কানারিয়া অনেক চ্যালেঞ্জ ছিল। যেমন ধরেন ওয়াকার, ওয়াসিম, ঠিক আছে, তারা ভয়ানক ওয়ানডে টেস্টে ছিল, আপনার সুযোগ থাকে ছাড়ার, কিন্তু শোয়েব আখতারকে ছাড়াও টাফ। কানারিয়া ওই সময় পিক ফর্মে, সাকলাইন মুস্তাক। তো ওই একটা জায়গায় যেহেতু আমার প্রতি একটা বড় ব্যাপার ছিল, ওই সময় এটা পেশাওয়ারে ছিল, ওইটা আমি কিন্তু 100 করে 42 করে ওয়ানডে দলে আমার জায়গা হয়নি। ওটা 5 জন ওপেন করলো আমি আসার পর, পাইলট ওপেন করলো বোধহয়, মানে 4টা-5টা ওপেনার চেঞ্জ হলো। তো ওগুলো হয়েছে বিধায় আমার ক্যারিয়ারটা বড় হয়েছে। আমি যে আমার সব অ্যাচিভমেন্ট হয়ে যেত, সেটা ওয়ার্ল্ড কাপ বলেন, ওয়ানডেতে বাদ পড়ে, আমি মনে হয় যদি ভুল না বলে থাকি 10, 12 বা 13 বার বাদ পড়েছি, যদি ভুল না বলে থাকি 8-10 জনের সঙ্গে আমি ওপেন করেছি। তো ওই ধৈর্যটা আমার ছিল, কেন কি আমি সবসময় বাদ পড়তাম, তো অন্য কেউ হয়তো খেলা ছেড়ে দিত, কিন্তু আমার ছিল কি আমি তো খেলবো, আবেগের জায়গা নেই। আমি সবসময় একটা কথা বলি, আমি অনেক আবেগী, কিন্তু প্রফেশনাল লেভেলে আবেগের জায়গা নেই। অনেক প্লেয়ার আবেগে রিটায়ার্ড করেছে, স্পেশালি বাংলাদেশে, যেটা আমি আর নাম না বললাম, কিন্তু এন্ড অফ দ্য ডে মানে প্রফেশনাল লেভেলে আবেগের কোনো জায়গা নেই। তো ওইটা আমি ভালো করে পিক, কারণ আমি এমনি খুব অস্থির মানুষ, কিন্তু খেলার সময় একদম স্থির, অপোজিট ম্যান। সেম আমি খুব আবেগী মানুষ, কিন্তু খেলার সময় আমি এতবার বাদ পড়েছি, যে কেউ অনেকে খেলা ছেড়ে দিয়েছেন আমাদের সাথেরই প্লেয়ার, না আর হবে না,
তো ওইটা আমি ধৈর্য ধরাতেই ওই 100টা, কেন ওই গরমে পেশাওয়ারে মানে 8.5-9 ঘন্টা ব্যাটিং করা, 300+ বল খেলা, শোয়েব আখতারকে প্রতি সময় প্রতিহত করা, আবার স্পিনে সাকলাইন মুস্তাক দানেশ করে, সব মিলিয়ে ভেরি টাফ ছিল। বাট এখন মনে হয় এটা আসলে বেশি টাফ ছিল, কারণ শোয়েব আখতারকে আমি কখনো 1-2 বার লেগেছে, কিন্তু যখন দেখি ও যে মারছে এখন, তখন আমি কোনো খেয়াল করি নাই, মানে সে ভয়ানক। এখন মানে অনেকদিন সত্যি কথা বলেছে, তামিমকে বলেছে কিন্তু শোয়েব দৌড়ে আসতে ভয় লাগে, তো এটা কিন্তু আসলে সত্যি, আমি তখন কখনো ফিল করিনি, কারণ ভিতরে এত মানে ডেসপারেট রাগ ছিল, প্রুভ করতে হবে। কারণ আমার একটা ক্যারিয়ার এমন ছিল, সবসময় আমাকে প্রুভ করতে হয়েছে, বা প্রুভ ঠিক না, মানে মানে যে বাদ পড়ার ভয়ে খেলতে হয়েছে, কেন ভালো খেলতে হবে, একটু খারাপ করলে বাদ, হয়তো ভালো করে বাদ পড়েছি, খারাপ খেলে বাদ পড়েছি, কোনো আফসোস হয় নাই। তো ওই জন্য আমি মনে হয় ক্যারিয়ারটা বড় হয়েছে। তো এই জন্য আমি বলি যে যারা সাংবাদিক আছেন, আমি সবসময় বলি কিন্তু আমার ক্যারিয়ার কিন্তু মানে বড় হয়েছে, কিন্তু আমি মন থেকে বলেছিলাম আমার একটা রিটায়ার্ডের সময় সাংবাদিকের জন্যই। সাংবাদিক তো আমার শত্রু না, তারা অ্যাজ এ ম্যান খুব পছন্দ করে আমাকে, বাট সামহাও আমার খেলা তাদের পছন্দ নাই হতে পারে, বা ওই সময় পরিস্থিতি মনে করতে যে আমার জন্য এটা হয়েছে, ওরা হয়তো ওদের মতো লিখেছে। ওই লেখাগুলা আমাকে আমি পজিটিভভাবে নিয়েছি, কারণ আমার প্রুফ করতে হবে। প্রুফে ছিল না, বাট তারপরেও টপ লেভেলে সাকিব আল হাসান বলেন, টেন্ডুলকার বলেন, ওদেরও প্রুফ করা থাকে, আর জাভেদ ওমর তো অবশ্যই করবে না। পাকিস্তান আমার সবার সাথে ভালো খাতির, যেহেতু ওরা পাকিস্তানে আমার হয়তো অনেকে নেগেটিভ ধারণা কি ওরা অনেক ব্যাপার আপনি জানেন, তো কিন্তু আমি ওরা খুবই রেসপেক্ট, যারা প্লেয়াররা হকি প্লেয়ার বলেন বা ক্রিকেট প্লেয়ার যারা পাকিস্তানে গিয়েছে খুবই রেসপেক্ট দেয়। আর ইন্ডিয়ান ব্যাপারটা ওরা এত টপ লেভেলে, ওরা মানে সুপারস্টার, মানে কেন পাকিস্তানের সুপারস্টার, কিন্তু ওদের পাবলিকের জন্য বলেন, মিডিয়ার জন্য বলেন, তো ওই যখন পাবলিকের সঙ্গে তারা এই বিহেভটা করাটাই স্বাভাবিক, কিন্তু তারা কিন্তু দে আর নাইস। যদি আমি মিশায় বলি টেন্ডুলকার ওয়ান ম্যান শো, আমি টেন্ডুলকারের সবচেয়ে বেশি গল্প করি ক্রিকেট নিয়ে, কারণ উনি একটু রিজার্ভ, ঠিক না, ওনার সঙ্গে দুষ্টামি অজান্তেই আসে না, সবাই কিন্তু বলে এটা, মানে ওর সমবয়সী প্লেয়াররা কিন্তু আপনি দুষ্টামি করে না টেন্ডুলকারের সঙ্গে, খোঁচাখুচি করে, উনি করে, কেউ করে না, ওর পার্সোনালিটি এমন। বাট গাঙ্গুলির সঙ্গে যেহেতু বাঙালি, বাংলা বলি, তুই বলি, হয়তো ওর সঙ্গে একটু অন্য সাবজেক্ট আউট অফ ক্রিকেটও, যেটা যদি স্ল্যাংও হতে পারতো বা অনেক কিছু, ইভেন ওয়াসিম আকরাম, ওর সাথে যখন মিশতাম, যখন আমি, যেহেতু আমার বাসায় আসছে সবাই, ওয়াসিম, ওয়াকার সবাই, তো ওই জায়গাটা আমি সবাইকে, ইভেন আমি কেনিয়ান প্লেয়ারদেরকে আমি এন্টারটেনমেন্ট করি, যেটা আমি মনে করি তারা গেস্ট 5 স্টার তো সবসময় খায়, কিন্তু তারা বাসা খাওয়াটা খুব এনজয় করে, তো ওই জন্য ওদেরকে সবাইকে এন্টারটেনমেন্ট করতাম। যেমন বাসার বলে তোর সবসময় দুষ্টামি করে বলে, কিন্তু ধান্দাটা কী বলতো, এই পাকিস্তানি এরকম করে তুই খাওয়াস, কিন্তু পরের দিন শুনছি না কেনিয়ান প্লেয়ারকে আমি খাওয়াইছেন, কেনিয়ানে তো যাওয়া হবে না, কিন্তু কেনিয়ান প্লেয়াররাও, কিন্তু আমিও সেটা মার্টিন সুজি হোক, আসিফ করিম হোক, তো ওদেরকে আমি ট্রিট দিতাম আর কি, যেহেতু তারা 5 স্টার সবসময় খায়, কিন্তু বাসার খাওয়া তো বাসার খাওয়ায়। তো ওই একটা কারণে গাঙ্গুলির সাথে বাংলার জন্য, কিন্তু এখন হয়তো যোগাযোগ কম, ও হয়তো আরও ব্যস্ত বা কোনো কারণে, বা টেন্ডুলকারের সঙ্গে মোটামুটি মাঝে মাঝে কথা হতো, এখন আবার অনেক দিন গ্যাপ হয়েছে। লাস্ট জয়েন্ট লিজেন্ড খেলতে গেলাম, তখন ওর রুমে গেলাম, ও আমাকে ডাকলো, অনেক কথা বললাম, আমাদের বাংলাদেশ লিজেন্ড টিমকে যেভাবে সম্মান দিয়েছে, মানে ও মেসি এরা ডিফারেন্ট, মানে এত বড় স্টার হওয়ার পর এত হাম্বল থাকা বা কোনো সমালোচনা নাই, এটা বিরাট ব্যাপার। প্রফেশনাল লেভেলে মানে স্পেশালি এই টাইপের হাম্বল প্লেয়ার, সে কিন্তু ইচ্ছা করলে মানুষ নাও খেলতে পারে। বিরাট কোহলি, ধোনি অনেক ম্যাচ ব্রেক নেয় ছোটো দলের সঙ্গে, কিন্তু সে একটা এমন প্লেয়ার, মানে তার সঙ্গে আমার এই যে একটা জায়গায় মিল, মানে মানে পেশা তো আছেই আমাদের সবারই, কিন্তু ওরটা নেশা মনে হয়, ও যেভাবে চিন্তা করে, মানে আমি বলবো না ক্রিকেট না, টোটাল আমি এটা করতেই চাই, মজা পায়, নক করে মজা পায়, ভালো উইকেটলে ও খেলতে চায়। যেমন চিটাঙে গেল, সবাই চলে গেলো, ও কিন্তু এক্সট্রা প্র্যাকটিস করলো ঘুরে ঘুরে, কেন আর ওর কিন্তু পিছনে দেখবেন পুরা কালো থাকে সাদা বলে খেলা হলে, লাল বলে পুরা সাদা। ওদের প্রেস কনফারেন্সে বলেছে ভাই এটা আমার তো সমস্যা না, এটা জাভেদ ওমর আমারও, যেমন পুরাটা এখানে একটা পাবলিক নড়লে অসুবিধা হয়, হয়তো অনেক প্লেয়ার হয় না, ও এত ফোকাস থাকতো, ঠিক আছে। মানে ও প্রেস কনফারেন্সে এটাই বলেছিল ওকে, জাভেদ ওমর জন্য তোমরা করো। যখন চিটাগাঙে পুরা, কেন আগে তো ভিআইপির উপরে পুলিশ বসতো, তো পুলিশ যখন দাঁড়ায় এটা চোখে পড়ে, ওই একটা জায়গায় আমি কিন্তু অলমোস্ট 2 বার আউট হয়েছি, একবার পাকিস্তানে, একবার বোধহয় এখানে কেনিয়ার সাথে 28 করে আউট হয়ে গেছিলাম ফতুল্লায়, কিন্তু পুলিশ দাঁড়ালো ওই সময় একটু ফোকাস, কারণ 140-50 বল আসে, তো ওইটা একটা ও একদম মানে গাঙ্গুলি, বিরাট কোহলি
আমি বলবো ফিটনেস জায়গা একদম অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। বাট ও হচ্ছে মানে এটাকে বলে না মানুষ পূজা, নিজের কাজকে ভালোবাসা, একটা পূজার মতো, ইবাদতের মতো, নামাজের মতো। ওকে দেখে মনে হয় যে এটা আসলেই, সেটা ওর ব্যাট পরিষ্কার বলেন, গ্রিপ ধোয়া বলেন, টোটাল অন্যের ব্যাট পরিষ্কার করা বলেন, যেটা আমিও ছিলাম একদম, মানে একদম। এখন হয়তো কম করা হয়, যে ব্লেড দিয়ে পরিষ্কার করা, সিরিজ কাগজ দিয়ে একদম, প্যান্টটা শার্ট, ফিল্ডিং প্যান্ট আলাদা, ব্যাটিং প্যান্ট আলাদা, অনেক ব্যাপার ছিল। হয়তো ওর মতো খেলোয়াড় তো হওয়া মানে পৃথিবীতে 100 বছরে একজনই আসে। শুধু খেলোয়াড় না, টোটাল পার্সোনালিটি, হ্যাঁ, হিউম্যান বিন বলে ইনস্টিটিউট। ওকে দেখলে খাওয়ার কীভাবে সব কিছু মিলিয়ে, যেমন কোহলি নো ডাউট গ্রেট, কিন্তু ও গ্রেটেস্ট কেন ওর এইগুলোর জন্য। তো হয়তো ওর কিছু জিনিস আমি নিয়েছি, আমাদের সমবয়সী হবে, তারপরে যে আর ও মেগা স্টার ছিল 89 থেকেই, তো ওই জন্য ওর মধ্যে এগুলো যখন ছিল ওটাও আমি নিয়েছি। স্ট্রি বয় অত কিছু আমি মনে করি যে আমি বুঝতামই না যে মাঝখানে গিয়ে 6 প্র্যাকটিস করতে হবে। তখন অস্ট্রেলিয়া গেলাম, দেখলাম ও মাঝখানে 6 প্র্যাকটিস করতে, কেন? ওর প্র্যাকটিস ভিজুয়ালাইজ, আমি এভাবে মারছি, ক্লিয়ার গ্যালারিতে পড়ছে বল। তো অনেকগুলো এরকম মানে শিখেছি। আর যাদের সঙ্গে আমি খেলেছি, আমি কী খেলেছি এটা ইম্পর্টেন্ট না, হয়তো এরকম গ্রেট প্লেয়ার পৃথিবীতে আসে নাই, আসবেও না। কারণ টি20 ফর্মেট আসার পর আর যে উইকেট আর যে বল বানিয়েছে, মানে যে কেউ বিপদে পড়তে পারে, ব্যাটসম্যান বোলার সবাই। আগে যেমন একটা রেসপেক্ট ছিল বোলারদের ক্ষেত্রেও, ওয়াসিম আকরাম বল করছে, এখন টি10 টি20 রেসপেক্ট তো শেষই, বল অত মুভ করে না, উইকেটও থাকে পাটা, কেন স্পন্সররা চায় 4 ছক্কা, পাবলিক চায় 4 ছক্কা। বললাম যেটা, আমি এত ডেসপারেট প্র্যাকটিস, আপনি দেখবেন আমার অল্প পারফর্ম করেছি টপ লেভেলে, কিন্তু যেগুলো সাকসেস দেখবেন সব জেনুইন কুইক ফাস্ট বলের এগেনস্টে। যদি আপনার ইংল্যান্ডের সাথে 50 দেখেন, ইংল্যান্ডে আমার যেটা ম্যান অফ দ্য সিরিজ পেলাম বাংলাদেশের হয়ে, ওটা যদি দেখেন, হারমিসান, ফ্লিনটপ, জোন্স, ম্যাথিউ হগার্ট। পাকিস্তানের 100 দেখবেন শোয়েব আখতার, উমর গুল, সাকলাইন, ফাস্ট বলের এগেনস্টে। আর যেটা দেখবেন বেশি ভালো না, স্লো বল, চামান্দার ওয়াজ, ইরফান পাঠান। তো ওই আমার প্র্যাকটিসটার প্যাটার্নটাই এমন ছিল যে আমি ফাস্ট বোলার মানে কমফোর্টেবল। স্পিন তো আমি ভালো খেলতামই, এক্সেপ্ট মল্লিক ছাড়া, অন্য যে কোনো স্পিনার আমার এত অসুবিধা লাগতো না। কিন্তু সে ডোমেস্টিকও, যেখানে স্পেশালি অফ স্পিনের কথা বলছি, তো ওই জায়গাটায় শোয়েব আখতারের যে এই যে দৌড়, ওর যে মানে কি বলে ভয়ানক রানিং উইথ ইরিটেক অ্যাকশন, যেমন ব্র্যাডলি কিন্তু ওর মতো জোরে করে, কিন্তু খেললে মনে না এত জোরে করছে। ওর অ্যাকশান, ওর অ্যাপ্রোচ, কে নেক্সট বল মানে বাউন্সার মারবে বা ইনসুইং ইয়র্কার মারবে, এটা অজান্তে মানুষ তো হয়তো একটা বলই খেলে ব্যাটসম্যান, তো ওইটা আসলেই প্রচুর ভয়ানক ছিল। কিন্তু তখন অনেস্টলি বলি আমি 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 বুঝি নাই। এখন আমি ওকে যখন দেখি, এখন বুঝি ওরে বাবা তো ডেঞ্জারাস ছিল। কারণ যখন ও ল্যাঙ্গারকে, গ্যারি ক্যাস্টেনকে, গাঙ্গুলিকে দেখছি আমরা সবাই, যেভাবে মেরে রক্ত ব্লাড বের করে, ব্রায়ান লারাকে একদম সেকেন্ডে মাথায় পড়ে যায় ব্রায়ান লারা, তো কখনো লাগে নাই ওর বল। বাকি যখন তো খেলা ছেড়েছে, ওকে যা ইচ্ছা তা বলতে পারি। দেখেন শোয়েব আখতার আমি ভয় পেতাম বরঞ্চ ওয়াসিম আকরাম, মানে ভয় মানে কি, লাগার ভয় না, কিন্তু বোলিংয়ের এর খেলতে হবে কালকে, ইনসুইং, আউটসুইং, ইয়র্কার, এটা। তারপর শোয়েব আখতার, ফ্লিনটপ, এই দুই। কিন্তু আমি শোয়েব আখতার, সরি, ওয়াসিম আকরাম আর ফ্লিনটপ, কিন্তু শোয়েব আখতার আমি কোনো ভয় পাইনি, কিন্তু ওয়াসিম আকরাম ডিফারেন্ট বোলার, আর ফ্লিনটপ, অ্যান্ড্রু ফ্লিনটপ, এই দুটো আমার খেলতে অসুবিধা হয়েছে। আর তাদের মালিককে একদম ইরিটেকশন, অসুবিধা হয়েছে, বাট সার্ভাইভ করেছি। কিন্তু ওই শোয়েব আখতার আর ফ্লিনটপ ডেঞ্জারাস আমি মনে করি, যেটা লাগারও ভয়, সুইংয়েরও ভয়, রান না নেওয়ারও ভয়। এখন তো ভাই 80% দেখি বোলারকে অত উইকেট পায় 5টা 4টা, বোলারই মনে করে না এই শট। আগে যেমন একটা বাজেভাবে খেললেও বলতো, মানে গুড শট বলতো না, কিন্তু এখন তো গাভাস্কারের মতো লোক যে এত কপি বুক, ও বলে রান ইজ ইম্পর্টেন্ট, হাউ ইজ কাম নট ইম্পর্টেন্ট। আপনার জায়গায় খেলে ইনসাইড হয়ে যায়, থার্ড ম্যানদের 4, বা স্কুপ শট বলেন বা রিভার্স শট বলেন, মানে এটা যেটা অনেক প্রশংসা পেল অস্ট্রেলিয়ার যে ইয়াং ছেলে টেস্ট ম্যাচে বুমরাকে যে মারলো, হ্যাঁ, তো ওই জায়গায় সবাই প্রশংসা। এটা যদি 25 বছর আগে এরকম ইনিংস খেলতো, ওকে প্রথমে দল থেকে বাদ দিয়ে দিত। তো এখন ফরম্যাটটা এমন চলে আসছে, মানে আপনার রান ইম্পর্টেন্ট, তো ওই জন্য ফাস্ট বোলার কেউ ভয়ঙ্কর মনে হয় না। ঠিক আছে, সেটা বাংলাদেশে হোক, সেটা ওয়ার্ল্ড ক্রিকেট হোক। আর ওরকম কোয়ালিটি বোলার নাইও, সত্যি কথা, হয়তো ওদেরকে রেসপেক্ট রেখেই বলছি। ওই সময় বোলারও তো অনেক কোয়ালিটি ছিল আমাদের সময়, নো ডাউট। আমাদের আগেও আরও কোয়ালিটি ছিল সবাই, ম্যালকম মার্শাল বলেন বা ডেনিস নিলি বলেন বা যাই বলেন, তো ওটা কিন্তু। আর এখন তো ওই ফর্ম্যাট থেকে একদমই সরে গিয়েছে, কেন 400 রান 250 রান আরামে চেঞ্জ হয়ে যায়, সম্ভব টি20তে 150 250 চেঞ্জ হয়ে যায়। তো ওই জন্য এতটুকু ভয়ানক কাউকে মনে হয় না। আর সত্যি কথা প্রফেশনাল লেভেলে তখনও হয়তো আজকে মানুষ বলছে, যখন সে খেলে তখন শোয়েব আখতার হোক বা যেই হোক, ওভাবে চিন্তা করেন যে ভয় পাচ্ছি, হয়তো
ভয় লাগে, কিন্তু কেউ ভয় পায় না, কারণ ভয় পেলে এরকম 100, 200, 300, 400কে করতেই পারতাম না। আমরা মমিনুলকে আমরা আরামসে 50 ওভার্সে ইউজ করতে পারতাম, কেন আমাদের মাথায় রাখতে হবে ওদের যে ব্যাকআপ প্লেয়ারটা, ওর সাথে দেখা গেলো ব্যাকআপ প্লেয়ারটা 20 আর যে খেলছে 19, সব মিলিয়ে হয়তো ও খেলছে। স্টিভ ওয়া যখন ওয়ানডে দলে বাদ পেলে আমরা আফসোস, ও ক্রেডিট নিচ্ছে কি না আমাকে যে টেস্ট খেলা এটা আমি লাকি। মাইকেল ক্লার্ক যখন আমাদের সাইড ম্যাচ খেললো অস্ট্রেলিয়াতে, ডেভিন মার্টিন, ও পাত্তাই দেয় না, কেন ওদের লোকাল ক্রিকেটটা এত স্ট্রং, এত রিফান্ড হয়ে আসে, এই জন্য ওই জায়গায় তারা জানে যে 2 বছর পর ও ভালো খেললে আমার জায়গা হবে না, ওকে বলে দেয়। কিন্তু আমাদের তো ওই কালচারও তৈরি করতে পারি নাই, ওই কোয়ালিটি ক্রিকেট লোকাল ক্রিকেট করতে পারি নাই। আমাদেরকে 2-1 ছাড়া, লাইক সাকিব, লাইক তামিম, এরা ছাড়া মানে আমার বা কিছু পেস বলারকে আমি ওকে টেস্টে খেলাবো, 2-1 4 ছাড়া আমাদের যেগুলো এই টাইপের প্লেয়ার, ওদেরকে অবশ্যই আমরা সুযোগ দেবো। আমাদের তো ওই কালচার আমরা এখন যাই নেই, যে আমরা যেমন T20 কথা বলি, যদি আপনি পুরো ঘাটেন যে চরম মারে ওর স্ট্রাইকটা 120 বা 124, যে মোটামুটি মারে ওর 121 স্ট্রাইক রেট। আমরা তো ওই জায়গায় জান না, ওই জায়গায় আপনি চুজ করবেন, ওকে বলবেন যে ভাই আমি চাই তুমি এটা বেশি ফোকাস থাকো, তোমাকে আমি T20 আর 50 ওভার্স খেলাবো। মমিনুলকে বলে ভাই আমরা তোমার 50 ওভার্স আর খেলাবো, টেস্ট খেলাবো। তা আমরা তো মমিনুলকে ইউজ করেই নেই, দেখেন আপনার তো স্ট্রাকচার ছিলই না কখনোই। আপনি যখন 13 বছর বা 25 বছর আজকে টেস্ট ম্যাচ, আপনি তো ওইভাবে স্ট্রাকচার করেন নাই, আপনি ওই পলিসি মেকিংভাবে করেন নাই। আপনি একটা টপ লেভেলের প্লেয়ারকে দিয়ে হয়তো টেকনিক্যাল ম্যান থাকবে, তাহলে আপনি তো ওইভাবে কাজ করেন নাই। আপনারা শুধু বিজি ছিলেন বাংলাদেশ টিম, নট অনলি আগের ক্রিকেট বোর্ডও, প্রতিটা ক্রিকেট বোর্ডই। কেন ওখানে জবাবদিহি করতে হয়, বাংলাদেশ টিম খারাপ করে মিডিয়ার ঝড় উঠে, লোকাল মানুষের ঝড় উঠে, PM ফোন করে কি হচ্ছে, তো ওইটা ঠিক রাখা সব ঠিক, কিন্তু নিচে যে খালি হয়ে যাচ্ছে, আপনার শিকড়টা যে একদম নষ্ট হয়ে যাচ্ছে, পাতা আপনি শুধু উপর দিয়ে পানি কয়দিন রাখবেন, আপনার শিকড়কে ঠিক রাখতে হবে, তো ওটা আপনি করেন নাই। তো খুবই মন খারাপ করে বলছি, আমার যখন এই গভর্নমেন্টে আসলে আমি মনে হয়তো এখন কাজ করতে পারবো। এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি যে আমি মানে কোচিংয়ে কাজ করতে চাই, আমাকে তো ওই বেতন দেওয়া লাগবে বা ওই রেসপেক্টটা দেওয়া লাগবে বা আমাকে ওই ফ্যাসিলিটি দেওয়া লাগবে, যেহেতু আমি তো বাংলাদেশ টিমে লম্বা খেলেছি। আর সমস্যা এক জায়গায় ওপেনিংয়ের সমস্যা, বাংলা সব সময় আমি ছাড়ার পর তামিম এস্টাবলিশড হয়েছে, তারপর আবার কেউ নাই, যাওয়া আসা ও ওপেনার। তো ওই একটা জায়গায় আমি চাইছিলাম কাজ করতে প্যাসিফিক। আমাকে তো প্রথমে হচ্ছে ওরা আমাকে পিক করবে, কিন্তু আমার কেন, তারপর আমি ধর্ণা দিয়েছি, সেটা লোকাল ক্রিকেট প্রিমিয়ার লিগ হোক বা ইন্টারন্যাশনাল যে বাংলাদেশ টিমের আন্ডার-19 হোক বা SP হোক বা বাংলাদেশ টিমের মেন টিম না হোক, আমি কোনো হেড কোচ হব না। বাংলাদেশের যে স্ট্রাকচার বা যে কোয়ালিটি, বিদেশি কোচ থাক, ওর যে অ্যাসিস্ট্যান্টের কাজ করবো অনেক বড়, আমি সবাইকেই বলবো, কেন আমাদের ঘাসা জাতি তো ওটা অসুবিধাই হবে। তো ওই একটা জায়গায় আমি করতে পারি। তখন এই গভর্নমেন্ট যখন আসলো, তখন আমি বললাম ওকে, আমি যখন আমাকে বলা হলো একটা বেতন দেওয়া হবে না, বেতন বাড়ায় দিবে, না আমি বেতন না বাড়ায় আমি এখন এই গেম ডেভেলপমেন্ট কাজ করি। তখন আবার বলতে আমি যা শুনলাম, আমাকে ওমেন্সও চেয়েছিল, ওমেন্সের এক্সপিরিয়েন্স ছিল ওটা, তারপর তো কোনো আর খবরই নেই। আমি কাজ করতে চাইতাম না, আমি ওমেন্সের কাজ করবো, জিটিতে কাজ করবো, তো দুটাই করো, আমি হ্যাঁ দুটাই করবো। তারপর তো কোনো খবরই নেই, এর মধ্যে ওদেরই সব কাদা ছুড়াছুড়ি হয়ে যাচ্ছে। তাহলে আমি কীভাবে কাজ করবো? তাহলে আমার এখন মনে হচ্ছে যে তাহলে আমি কোচিং করাইতাম ওই সময়, একটু বেশি বেতন নিয়ে, ওটাই ভালো হতো, সেটা 7-8 মাসই হোক। এখন এইভাবে কি কাজ করা যায়? এখন দেখা যাক সামনে কি গভর্নমেন্ট আসে, কারা আসে, ওদের তো ইন্টারেস্ট নিতে হবে। আমি তো অবশ্যই ইন্টারেস্টেড, সবসময় বলি, তাই না? কিন্তু ওরা না হলে আমি তো ওর রেসপেক্ট না পেলে কাজ করে মজা পাবো না, তাই না? যদি কোচিংয়ে কাজ করি, যেখানেই কাজ করি, এটা আমার রেসপেক্ট, এটা আমার বায়োডাটা তো ওইখানেই। একটা মানুষ আমাদের যেমন লেভেল কোচদের থাকে, আমাদের লেভেল থাকবে না, কারণ আমরা ডাইরেক্ট জয়েন করবো, বিকজ আমি বাংলাদেশ টিমে 14-15 বছর খেলেছি না, লেভেল 1-2 কোচিং করবো, কিন্তু পয়সার ক্ষেত্রে বলছি। আমি যেমন A+ বাংলাদেশ টিমে খেললাম, হাবিবুল বাসা A+ খেলছে, ও তো ডাইরেক্ট গিয়েই একটা অ্যামাউন্টে জয়েন করবে। অন্য যারা তাদের আস্তে আস্তে তারা আসবে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, আমাদের ডাইরেক্ট 6 টাকা হবে, যে হায়েস্ট বেতন পাবে ওটা আমি পাবো। আমাকে কেন ঠকাবে? আপনার তো টাকা আছে, আপনি দিচ্ছেন, কিন্তু কেন দিচ্ছেন? ওই যে আপনার মিডিয়ার প্রেশার, উনি বেস্ট কোচ, উনি বেস্ট কোচ। টপ লেভেলে কিসের বেস্ট কোচ? টেকনিক্যালি মনে হয় 5% কাজ করে, 10% সব আপনার প্ল্যানিং, বাইরের মাঠে কি ওয়ানডে কীভাবে খেলবেন, টেস্টকে বা প্লেয়ার চয়েসের ব্যাপারে একটা পার্থক্য হবে। টপ লেভেলে মানে আমি সাকিবকে কী শেখাবো, তামিমকে হ্যাঁ শেখাবো, 70 টুইনিং করতে পারি। এই যদি স্কিল নিয়ে কাজ করতে, এখন ওর খেলাই নষ্ট হয়ে যাবে। লো লেভেলে কাজ করবে টপ কোচরা, না ইকোনমি তারা এস্টাবলিশ না। একটাই কথা,
সে যদি শক্ত হয় কীভাবে হবে? সে চাকরি থেকে সে তাকে করবে না, বেতন বাড়াবে না। ও তো ওর কাছে বাইন্ডিং, কেন এমন পলিসি করে ফেলেছে ওই লোকটার কাছে যেতে হবে যদি বেতন বেশি পেতে হয়। কেউ 2 টাকা পাচ্ছে, কেউ 1 টাকা পাচ্ছে। আর আমরা তো বাদই দিলাম, আমি তো কাজই করিনি। আমি পাইলট বা সানোর ভাই যারা যারা কাজ করেছে, এখনও কাজ করছে, তাদেরকে ঠকাচ্ছে। এই সব কিছুর একটা এফেক্ট। আপনি এতজনকে দিচ্ছেন, কালে কটা নিউজ করলো না মনে হয় যে সবাই পুরো কোচ যে বেতন পায়, বিদেশি কোচ একটা বেতন পায়। আজকে যদি আমাকে যদি কাজ ওরকমভাবে ইকোনমিক্যালি এস্টাবলিশ করতো, বা লেভেল 2, আমি যেমন লেভেল 2 করেছি মালয়েশিয়ায় গিয়ে আমার নিজের টাকা দিয়ে, পাইলট আমি, বাশার আর সানোয়ার হোসেন। তো ওইটাতে আমরা করে পরে ফলো আপ, ওরা আমাদেরকে রিকোয়েস্ট করবে কি ভাই লেভেল 3 করো, বা ব্যাটিং স্পেশালিস্ট কোচ যাবে, তুই ভালো ফিল্ডার, একটা ফিল্ডিংয়ের কোর্স হচ্ছে, ইন্ডিয়া গিয়ে করে আসো। তাহলে তো আজকে কিছু হলে তো লাভ হতো, অবশ্যই লাভ হতো, কিন্তু ওটা তো ওইভাবে ওই রেসপেক্ট তো নাই। আর এটার জন্য দায়ী আরও সবাই দায়ী, আমাদের কাছের প্লেয়াররাও দায়ী। ওরা যেহেতু ওরা ইকোনমিক্যাল এস্টাবলিশ না, ওরা ওইভাবে পুশ করতে পারে নাই। যারা ইকোনমিক্যাল বোর্ডে যারা ডাইরেক্টর বলেন বা নর্মাল অফিসিয়ালও বলেন, যখন বাংলাদেশ টিমের খেলা হয় তখন 500 লোক থাকে স্টেজের আশপাশে চেহারা দেখানোর জন্য, মানে ক্যামেরায় না, ওই যে বড় কর্তাকে। আবার যখন নর্মাল জাতীয় লিগের টপ ফাইনাল আমি কমেন্ট্রি করতে দিতাম, কাকপক্ষীয় নাই, আম্পায়ার আর কমেন্টেটার আমরা, শেষ। তো এটা তো সবার এফেক্ট। ওই যে 1 ম্যান শো, রেসপেক্ট। আরে আকরাম খান কী খেলছে জানা আছে না, আইসিসি চ্যাম্পিয়ন হয়েছে, শেষ। আরে ও আইসিসি চ্যাম্পিয়ন করেছে। আরে জাভেদ উমর কী খেলছে, ঠুকঠুক করে খেলতো, টেস্ট চলে যায়, টেস্ট খেলছে। আরে হাবিবুল বাশার, আরে তুরুম তাজ মারতো। আরে ভাই 3টা 100, 750, বাংলাদেশ টিমে 14 বছর রিপ্রেজেন্ট করছে, সরি খেলছে। জাভেদ উমর 14 বছর খেলছে। আকরাম খান ওই জায়গাটা আইসিসি কোয়ালিফাই না করলে কোথাও থাকতো না। সব জায়গায় রেসপেক্ট, সবার তো অবদান আছে, তো এদেরকে আপনাকে রেসপেক্ট দিতে হবে। হ্যাঁ, ওরা গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় না তারা মানে কাজ করতে পেরেছে। কারণ পলিটিক্যালি এত স্ট্রং ছিল ক্রিকেট বোর্ড, যতই ক্রিকেট বোর্ড এস্টাবলিশড হোক, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড তো পলিটিক্সভাবে আসছে, সে যেই আসুক না। টপ লেভেলে আপনাকে তো এই প্রেশার নিতেই হবে। আপনি কম্পেয়ার করেন না, বলে না মানুষ নিজের সন্তানের কাজের তুলনা করেন, ও এত ফাস্ট হয়েছে, ওর অ্যাবিলিটি সেকেন্ড হওয়ার, বা ও অ্যাবিলিটি অন্য জায়গায় সে ভালো করবে। তো সেম ফুটবলের তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্ট্রোলে না। আমরা কি করছি এটা ইম্পর্টেন্ট। ফুটবল সেম, আমরা কি করছি আজকে। ফুটবল যদি কনসিস্টেন্ট করতে পারে, এরকম অনেকবারই ঝলক হয়েছে। হকির যদি একটা খেলা হলো 2 বছর আগে, জমজমাট, যেটা বসুন্ধরা বোধহয় স্পন্সরগুলো, কেমন হয়েছে আমি যাক, হকি দ্বারা, হকির প্রতি খুব দুর্বল। তো কোনো খবরই নেই। এখনও শুনি বলে অনেক বিদেশি প্লেয়ার পেমেন্ট পায়নি। সে কোচেরও কোচ, এটা নিউজ। কিন্তু কী কোচের কোচ মানে কি? এটা কি নিউজ হতে পারে? কোচেরও কোচ মানে কি? এটা হয়তো যদি আমি কোনো ট্রেনিং দেওয়া হয় কোচকে, তখন বলতে পারে হ্যাঁ কোচদের ওদের কোচের কোচ ট্রেনিং দেওয়া হয়। আজকে তো এত মিডিয়া হয়ে গেছে। এখন সালাউদ্দিনকে তো ও আমাদের সময় ফিল্ডিং কোচ ছিল 2007-08 যদি ভুল না বলে থাকি। তারপর সাকিব তামিমকে নিয়ে কাজ করেছে, তো ওই জায়গায় সে একটা মাইলেজ পেয়েছে। নো ডাউট কুমিল্লা টিম চ্যাম্পিয়ন টিম করতো, চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামতো, কখনো তো 4 নম্বর টিমের নাম মাঠে নামেনি। তো সালাউদ্দিন আমি ছোটো করছি না, সালাউদ্দিন যখন এত ভালো কোচ হবে তখন বোর্ড কী করবে? এটা এই জন্য বোর্ড ডিসিশন মেকিং করবে কি। আমরা 5 লাখ, রাহুল দ্রাবিড়কে কী করলো, রাহুল যখন ছেড়ে দিবে কোচ আন্ডার-19, তাকে এত টাকা বাড়ায় দিল, কেন তুমি এখানেই থাকো। রাহুল দ্রাবিড়ের পলিসি টোটাল মানে কন্টিনিউ, যে এই প্লেয়ারটা কই যাবে, আন্ডার-14 কী কাজ হবে, 16 কী কাজ হবে, ওটা রাহুল দ্রাবিড় পলিসি দিত। ওই রেসপেক্ট ছিল। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে রাহুল দ্রাবিড় তো ভাই রাহুল দ্রাবিড় না, আমরা ওইটাই। বাট তাহলে আপনি রাহুল দ্রাবিড় আমি কথা বলতে পারবো কি আমি আমার আন্ডার-19 হেড অফ কোচ বা হেড অফ অপারেশন, আমি এই কাজ করতে চাই, ও আমাকে রেসপন্স করবেই। যেটা আমি গাঙ্গুলির সাথে করি, যেটা আমি টেন্ডুলকারে বলতাম যে আমি এই প্র্যাকটিস করি, দেখো তুমি এটা করলে তোমার যে সুইং, যে স্লো বলার ভয় পাও না, কেন ভয় পাও, এই জন্য তুমি এটা করো। আমার তো এটা ওর সঙ্গে আলাপ হয়েছে। পলিসি আমি ওর থেকেই নিতাম, এক্সিট আমি করতাম, আমি মনিটর করতাম, কারণ আমি তো বুঝবো। বা ওই অ্যাসিস্ট্যান্ট কোচ, যে নর্মাল কোচ, ওদের বেতন 20, 22, 25 হাজার, ও কতটুকু মনোযোগ দিবে? ও তো আইডিয়া কোচিং করাবে, তাহলে না ভাই এটাকে ওকে বেতন বাড়ায় দেন আপনি, যেটা আমি রাগিব রাভাই স্পোর্টস একাডেমি করেছিলাম, কি ভাই ও অন্য জায়গায় কোচিং করাবে, আপনি ওকে 40,000 বেতন দিয়ে দেন। বাংলাদেশ টিমে বেতন পাচ্ছে 35,000 টাকা, ও ওখানে গিয়ে পাচ্ছে 40,000, থাকা খাওয়া সব ফ্রি। তাহলে এই জায়গাটা আপনি যেটা বললেন, সালাউদ্দিন হোক বা যেই হোক, তাহলে আমি ওরকম তাদেরকে নিচে কাজ করাবো। তারা যদি একটা কাজ করতে পারে, প্রিমিয়ার লিগ করবে বা বিপিএল করবে, করুক, কিন্তু এই জায়গাটা আমি তাকে ইউজ করবো নিচের লেভেলে।
ওটাই তো আমার 14-16 পেজ। তাহলে আমি আমি ও তাকে তামিম সাকিব আপাতত নিউজ করছেন সবাই। হ্যাঁ, আমি বাংলাদেশ টিমে কাজ করব, আমার একটা এক্সপিরিয়েন্স আমি ওগুলো শেয়ার করবো। এই প্র্যাকটিস করলে মানে এক্সট্রা বাউন্স আছে অস্ট্রেলিয়ায়, এই প্র্যাকটিস আমি করে গিয়েছিলাম, হয়তো আমি করবো বা মনিটর করবো যদি আমি কোচ হই। কিন্তু আমি তারপর তো আমি ওকে হাতে ধরে শেখাতে পারবো না। অলরেডি মানে স্টোর হয়ে গেছে, মাসেল স্টোর হয়ে গেছে, ব্রেন স্টোর হয়ে গেছে সব জায়গায়। তো ওকে আমি কেমনি আমি ওকে চেঞ্জ করতে এইতে বিপরীত হবে। টেকনিক যেটা আমাদের মাসুম ভাই নোবেল ও এসে চেঞ্জ করতে চেয়েছিল, আমাদের মহিন্দ্র আমারনাথ 93 কথা বলছি, আমি তখন ওই দলে ডাক পেয়েছিলাম ওই ক্যাম্পে। ওরা ব্যাটিং করা ভুলে গিয়েছে, নোবেলের মাসুম ওই সময় তারা সুপারস্টার, নোবেলের মাসুম ভাই চান্স তো পাইনি, ব্যাটিং করে ভুলে গেল। কেন ও তো অলরেডি স্টাবলিশড, গত 15 বছর 20 বছর প্রিমিয়ার লিগে এভাবে রান করেছে, মাসেল তো রেডি হয়ে গিয়েছে। তো ওইটাই আমার সালাউদ্দিন হোক আরও যারাই আছে কোচ, ও যখন টপ করে নিচে লেভেলে কাজ করাবেন। আমাদের মতো হয়তো লোককে আপনার টপ লেভেলে কাজ করাবেন কেন, জাস্ট খালি মেন্টর কাজ করবে, প্ল্যান করবে, পলিসি মেকিং করবে। আপনি হাতে ধরে শেখাবেন, ওদেরকে আপনি শেখাবেন, তাহলে আপনি ওখানে যদি 5টা প্লেয়ার পান 8 বছর পর, তাহলে আপনার অ্যাচিভমেন্ট হবে। আমি নাম দিয়ে কি করব? হ্যাঁ, যেহেতু ইন্টারন্যাশনালে ঘা ঘেঁষে জাতি, টপ লেভেলের একটা কোচ হতেই পারে, ওইটা ঠিক আছে, কিন্তু আশপাশ আমাদের মতো লোকরা থাকবে। মানে আমি আমার কথা বলছি না, কিন্তু আমি তো সেটা বাসার থাকতে পারে, সেটা পাইলট থাকতে পারে, সেটা আরও এক্সপিরিয়েন্স অনেক বছর খেলছে, যাতে ওর সঙ্গে কপ করতে পারে। একটা পার্সোনালিটি কেমনে হয় আপনার পারফরমেন্স দেখেই তো, কেন ও ভালো ব্যবসায়ী, তো ওর তো ব্যাকগ্রাউন্ডে স্ট্রং থাকে কি ভাই এই প্রজেক্ট ওর আছে বা এই ব্যবসা সে করে, তথাপি ওর রেসপেক্ট দেবেন। ওই যে একটা কোচ, বাইরের কোচ যখন জিজ্ঞেস করবো ইন্টারন্যাশনালি খেলে নেই, ও লেভেল 3 কোচ, তাহলে ওকে কেমনে রেসপেক্ট দেবো? অজান্তেই তো হবে না। একটা নর্মাল আসবে যে আমি যখন যাই ইমিগ্রেশন চেক করি, এরকম আচ্ছা কেন আসছেন, আমি টেস্ট প্লেয়ার, ওরা স্যার, ও মাই গড, ওর এক্সপার্ট কখন বেড়ে যায় যখন টেস্ট প্লেয়ার দেখে। দেখেন কে অবসর ভালো শেষ হয় না কেন, যেহেতু যারা অবসর নেয় না তারা ফিল করে, এক তো হচ্ছে যে তারা মনদের ভালো। এখন যারই নাম নিলাম না, যে ওর জায়গায় চান্স পায় ও গিয়া করে 10, 12, 15, 25, আর যে এস্টাবলিশ ও হয়তো যখনই চান্স পায় 100 করে। যদি রিয়াদের কথাই বলি, এখন রিয়াদের জায়গায় যদি অন্য কেউ ও যদি 5টা 100 বা 3টা 100 মারতো, তখন রিয়াদ 10 বার চিন্তা করতো না, আর হবে না, জানো চলতেছে না ওরকম, সবাই ছেড়ে দেয়। আর ছাড়ার পর ওদের অনেক অপশানস থাকে বিদেশি প্লেয়ারদের, আমাদের এই অপশানটা নাই। আপনি যখন বাংলাদেশ টিমে থাকবেন 100 টাকা ইনকাম করবেন, যখন আউট অফ বাংলাদেশ টিম আপনি তখন 10 টাকায় নেমে যাবেন। ওই জন্য ছাড়তে চায় না। দ্বিতীয় হচ্ছে ও মনে করে না আমি এখন বেস্ট, আসলে সে বেস্ট। ও যখন 12 করে ও তখন 35 করে, মন্দের ভালো যেটা বললাম। আর যে চান্স পায় ও আর এস্টাবলিশ হতে পারে না, আবার ঘুরে ফিরে ওকে নিয়ে আসে। যেটা লাস্ট উদাহরণের রিয়াদের কথা বলি, যখন এইটা মিডিয়ার প্রেশারে হোক বা যে উনি ছেড়ে দিয়েছে বা সে আমরা না আর খেলবো না, কারণ টপ প্লেয়ার পারফর্ম করে সমালোচনা তারা খুব কষ্ট পায়। ওই জন্য একটা। আর সাকিব ব্যাপারটা বলছি যে সাকিব দেখেন, সাকিব ব্যাপারটা একদমই টেকনিক্যাল একটা বিষয়। সে নো ডাউট চ্যাম্পিয়ন প্লেয়ার, বাট চ্যাম্পিয়ন প্লেয়ার শেষ বলে আছে, বয়স তো কারো ধারে না। হয়তো মানুষ বলবে এই যে যাদের নাম্বার, বাট না, ইস মেক সেন্স। অবশ্যই বয়স ভিতরে, আর স্পেশালি স্পোর্টসম্যানের ক্ষেত্রে, কারণ আপনাকে 100% দিতে হবে, 19-20 চলবে না। ইন্টারন্যাশনাল লেভেল কথা বলছি, ডোমেস্টিকে পার পেয়ে যাবেন, নর্মাল লাইফে পার পেয়ে যাবেন, কিন্তু স্পোর্টসম্যান হতে আপনাকে একদম চরম ফিট। তো ওই জায়গায় তো ফিটনেস তো ডিটেক্ট করছে, উইথ বাই একটা এক্সপিরিয়েন্স, 2 বছর খেলার বাইরে আইসেই পারফর্ম করবে, নট ইজি। দেখেন আমার ভাতিজির বিয়ে ছিল, আমার বাসায় হয়েছে, আমি সাভারে ছিলাম, আমি আসতে পারিনি, ছুটি পাইনি, কাঁদতে কাঁদতে শেষ, আবার কান্নার কথা আসছে। আমার এক ভাইয়ের হলুদ ছিল, আমি হলুদে আসিনি, আমাদের হলুদে আসছে, ওই মেয়ের বাসায় যাবে, ওটা যেতে পারিনি। তো শুধু ক্রিকেট না, স্পোর্টসটা, ফুড আমি প্রচুর এনজয় করি। ধরেন বিরিয়ানি একটা এক্সাম্পল দিলাম, বা গরুর মাংস, কিন্তু ওই যে ডিহাইড্রেট থাকে গরুর মাংস খেলা লাগে, ওটা না খাওয়া খেলা লাগে। বা একটা আমাদেরকে ড্রিঙ্ক দেওয়া হতো, এনার্জি টাইপের ড্রিঙ্ক, কিন্তু ওটা এত ডেঞ্জার। ইংল্যান্ডে আমরা সবাই হাসছিলাম যে জরিমানা কী হবে ইংল্যান্ডে, এমনি আমাদের টাকা জরিমানা হতো, ইংল্যান্ডে তো পাউন্ড, অনেক টাকা। যে দেরি করবে, তো আমি বলছিলাম যে 1 স্পুন খাবে ওরা 2 স্পুন দেওয়া হবে, কারণ ওটা বিষের চেয়েও খারাপ টেস্ট। ওটা খাওয়া, মাঠে রাখা, সকালবেলা আপনার অনেক ইচ্ছা কাজ, কিন্তু কালকে খেলা, আপনি বাসায় রেস্ট করবেন, পানি খাবেন, রিল্যাক্স থাকবেন, মুভি দেখবেন। হয়তো আমাদের কালচার প্রফেশনাল লেভেল না, এটাই হচ্ছে স্যাক্রিফাইস। আপনি ওই যে বাইরে গিয়ে ফুচকা খেয়ে ফেলবেন বন্ধু বান্ধবের সাথে, না, এটা হচ্ছে ক্রিকেটের স্যাক্রিফাইস।
কিন্তু কুরবানি যেমন আপনার নিজের সন্তানকে স্যাক্রিফাইস করেছিলেন, এই জন্য আজকে এই পৃথিবী এত লাখ লাখ আমরা পশু জবাই দিচ্ছি ইসলামের জন্য। তো এটা তো দুনিয়াবি খেলাটা, তো ওই দুনিয়াবি তো আপনাকে স্যাক্রিফাইস করলে আল্লাহ আপনাকে দিবে। এটা আপনার যদি আমি কাছাকাছি কাজ করতাম ম্যান টু ম্যান, তখন বুঝতাম ওরাও স্যাক্রিফাইস করে এই পর্যায়ে আসছে। বাট হ্যাঁ, যদি ওদের মাথায় ঢুকানো যায় এটাই আমার কাজ, তাহলে তো আরও একটু বেটার অবস্থাটা চিন্তা করে প্রফেশনালভাবে, সেটা শান্ত হোক যেই হোক। কিন্তু ওইটাই সামাও হচ্ছে না, কিন্তু হওয়া উচিত। কারণ ওখানে আপনার টপ লেভেলে মানে আমি ক্রিকেট মানে ক্রিকেটই খেলবো, ঠিক আছে, এনজয় করবো হয়তো বছরে 10, 20, 25 বার, তাও খেলার সঙ্গে ইনভলভ থাকবে। কে জিতলাম, হ্যাঁ পার্টি করবো, ওইটা কিন্তু নেক্সট ডে আমাকে আবার সুইমিং পুলে জাম্প করতে হবে, রিকভারি, তারপরের দিনই খেলা। মানে মাথায় না ছাড়া পর্যন্ত ওই বেস্ট প্লেয়ারও ম্যাক্সিমাম ট্রাই করবে, আর যে চান্স না পায় ও চান্স পাওয়ার জন্য ম্যাক্সিমাম ট্রাই করে। সাকিব আল হাসান ট্রাই মানে করে না, 1 নম্বরকে মেনটেন করার জন্য ও দিন রাত এক করে ফেলে। দূরের থেকে মনে হয় ও সাকিব ন্যাচারাল ট্যালেন্ট, ও ওয়াসিম আকরাম হাত ঘুরে বল করে, ব্রেনলা চাবুকের মতো। ইটস নট লাইক দ্যাট। আই ডোন্ট বিলিভ ইন ট্যালেন্ট। হয়তো অনেকে বলবে এটা আমার সাথে একমত হবে না, না, ট্যালেন্ট তো সবার মধ্যেই আছে। ওর মধ্যে হার্ড ওয়ার্ক করবো, ছিটকায় মানে টপ লেভেলে খেলবে। সিম্পল আমার উদাহরণ নিই, আমি তো একটা অর্ডিনারি প্লেয়ার ছিলাম, আমার সঙ্গে যে অপি, বিদ্যুৎ, রোকন, হোয়াট এ ব্যাটিং, হোয়াট এ শট, এখনও চমৎকার খেলে। কিন্তু আমি কেন লম্বা সময় খেললাম? ওই যে ডেসপারেটনেস, স্যাক্রিফাইস, ওরা স্যাক্রিফাইস করেছে, হয়তো আমার মতো করেনি, বা সামাও আমি প্রপার হার্ডওয়ার্ক করেছি, এই জন্য আল্লাহ আমাকে দিয়েছে। হয়তো ও করেছে কিন্তু ক্লিক করেনি। মানে বাবা মানে টোটালি পুরান বাড়ি, আজকে আমরা 10 তলা, আমার ছাদে মাঠ, আল্লাহ লাখ লাখ শুকুর, আমার এই ডুপ্লেক্স বাসা সব ঠিক আছে। কিন্তু ওই সময় প্রতিটা সেকেন্ডে বাবাকে তো মিস করি, মাকে বেশি মিস করি। কিন্তু মার ওই যে শাহরুখ খান ইন্টারভিউতে বলছিল যে আমরা যতই শিখি, কিন্তু মা বাবার যেগুলো ভালোবাসা হোক, রাগ করে হোক, বকা দেওয়া হোক, সবার জন্য বলছি, ওই শিক্ষাগুলো কিন্তু আমাদের শিক্ষায় কাজে লাগে। যেটা আমি যে আজকে বাবা কি বলে গিয়েছে এটা আমার মাথায় স্টোর হয়ে ছিল, ওগুলো মন খারাপ করি, সেটা ভাইদের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক। মা কি বলে গিয়েছে ওগুলো আমিকে নিজের রাগ করা যাবে না, যা যা বলেছে লাইফে তাই হচ্ছে। এখন রাগটা কন্ট্রোল করে অনেক এগিয়ে যাচ্ছি, ওই সময় সিনকেট করে ফেলতাম। আমরা সবাই হয়তো বলবে স্যাক্রিফাইস, এটা সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা চাই যে আমরা প্রতিটা মুহূর্ত আমাদের যাতে এমন করে কাটুক। লাইফ ইজ সো শর্ট, বলাটা খুব ইজি, কারণ সবাই সবার অবস্থানে বুঝে, হয়তো আমি বুঝবো না কার অবস্থান। ওর মধ্যে থেকে যদি আমরা পজিটিভ কিছু নিয়ে, আমরা ঈদে যেমন এনজয় করি, একটা আশা দেখি গরু জবাই দিব, ছাগল জবাই দিব, মাংস খাবো, সেম ঈদুল ফিতরেও নতুন পাঞ্জাবি পরবো। আমরা সবাই দেশের যে আমাদের অনেক গরিব দেশ, বাট তারপরে আমি মনে করি যে এর মধ্যে যে যার অবস্থান, এনজয় মানে শুধু হই হই পার্টি তা না, ছোটো ছোটো জিনিস আমরা খুব এনজয় করতে পারি। আমরা সবাই মিলে আমাদের দেশকে ভালোবাসি, এনজয় করি। আর এনজয় মানে নিজের বাচ্চার সঙ্গে এনজয় করা যায়, একটা নিজের ড্রাইভারের সঙ্গে এনজয় করা যায়, কে ঘুরলাম, ড্রাইভারকেও সময় দিলাম, অনেক ব্যাপার থাকে। আমরা সবাই মিলে মানে এভাবে আমরা উদযাপন করি, যাতে কোনো দৃষ্টিকটি না মনে হয়। যেহেতু স্যাক্রিফাইসের একটা ঈদুল আজহা, আমরা সবাই স্যাক্রিফাইস করি জীবনটা। হয়তো বলাটা খুব সহজ, আমি অনেক সময় ভুলে যাই। আমরা সবাইকে সুস্থ থাকার রিকোয়েস্ট করি, ভালো থাকার রিকোয়েস্ট করি। আর সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক।